প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার সোশ্যাল মিডিয়াতে। আর আজকে আমার সাথে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রশিক্ষণ ও গবেষণা পরিচালক এবং যুগ্ম সচিব নাহিদ সুলতানা মল্লিক। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। আমার অনুষ্ঠানটার নাম হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কথাবার্তা অনেক বেশি বলি। আজকে আপনার দাপ্তরিক জীবনের বাইরে সোশ্যাল মিডিয়ার জায়গায় যদি আসতে চাই, প্রথম প্রশ্ন আপনার কাছে যে সোশ্যাল মিডিয়াটাকে আপনি কিভাবে দেখেন? সোশ্যাল মিডিয়া তো এখন বলাই হয় যে সোশ্যাল মিডিয়ার যুগ। এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, গুরুত্বপূর্ণভাবেই ভাবতে হবে। কারণ এখন মুহূর্তের মধ্যে খবর চলে আসে হাতের নাগালে। আমাদের ছোটবেলায় সেটা কিন্তু এতটা সহজ ছিল না। সো অবশ্যই গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে দেখি সোশ্যাল মিডিয়াকে। বিদ্যমান যে মিডিয়াগুলো, ইলেকট্রনিক প্রেস, আপনাদের মতো মিডিয়াগুলোর পাশাপাশি আজকাল সোশ্যাল মিডিয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের জীবনে। কিন্তু সেই মানুষের জীবনে সোশ্যাল মিডিয়া কখনো কখনো বিড়ম্বনার কারণ হয়ে যায় কিনা? এট দ্য সেম টাইম, সেটাই আগে নেগেটিভ বলতে চাচ্ছিলাম না। তো সেটাই, প্রত্যেকটা বিষয়ের যেমন আসলে পজিটিভ সাইড, নেগেটিভ সাইড থাকে, তো অবশ্যই সোশ্যাল মিডিয়ারও নেগেটিভ সাইড কিছু আছে। আমি যতটুকু জানি যে আপনি ঠিক এইখানকার আগে যখন তথ্য প্রযুক্তি বিভাগে ছিলেন, তখন এটার উপরে আপনার প্রচুর কাজও করতে হয়েছে এবং প্রচুর প্রশিক্ষণ গবেষণার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেখান থেকে যে সোশ্যাল মিডিয়া ইউজিংয়ের ক্ষেত্রে বেশ কিছু ভালনারেবিলিটি আমরা দেখি, সেই বিষয়গুলোকে কেমনভাবে দেখেছেন? জি হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি লাস্ট আইসিটি বিভাগে ছিলাম, অনেকগুলো কাজ করার সুযোগ হয়েছে ওখানে। অ্যাট দ্য সেম টাইম আমি A2I এর যুগ্ম প্রকল্প পরিচালক হিসেবেও কাজ করেছি। সো আইসিটি সেক্টর, সোশ্যাল মিডিয়া, এই বিষয়গুলো নিয়ে আমি অনেক কাজ করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি। কি ধরনের অভিজ্ঞতা আপনি ওখানে পেয়েছেন? যেমন কুমিল্লায় আমরা একটা ওয়ার্কশপ করি বড় আকারে, এবং আইসিটি বিভাগেও 2 বছর হয়ে গেল প্রায়, যখন আমাদের সচিব ছিলেন জিয়াউল আলম স্যার, তখন অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনারও এসেছিলেন নাদিয়া সিমসন। বর্তমানে উনি অ্যাক্টিং অ্যাম্বাসেডর হিসেবে আছেন, হাই কমিশনার হিসেবে আছেন। তো ওই ওয়ার্কশপগুলো অনেক অভিজ্ঞতা এসেছে। বাচ্চারা যে বিশেষ করে করোনাকাল, লাস্ট 20, 21, 22 এই সময়গুলো যখন করোনা চলছিল, সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছিলাম আমরা সকলেই। আসলে আমরাও ইভেন কিছু করার ছিল না। তো এখানে অনেক পজিটিভ সাইড যেমন উঠে আসছে, নেগেটিভ সাইড, এবং বাচ্চাদের উপর যে কত নেগেটিভ ইম্প্যাক্ট ছিল, বাচ্চারাই সেগুলো শেয়ার করেছে এবং শিক্ষকরাও। আপনার এই যে অস্ট্রেলিয়ারই একটা ছবি দেখছি, সেই সময়ের কি সোশ্যাল মিডিয়াতে আমি মাঝে মাঝে ঢু দিই, সেখানে দেখি যে বাচ্চাদের সাথে প্রচুর সময় দেন। এই যে করোনাকালীন সময়ের কথা বলছেন, যে বাচ্চারা এক ধরনের ডিভাইস নির্ভরতা তৈরি হয়, এবং সেইখান থেকে বের করে আনার জন্য তো পরিবারের এক ধরনের দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি বলে মনে করেন? করোনাকালে পার্সোনালি, যেহেতু পার্সোনাল বিষয় আনলেন, আমি যেটা করেছি, আমার বাচ্চাকে, যদিও আমি একটা সরকারি দায়িত্বপূর্ণ জব করি, কিন্তু আমি প্রচুর সময় দেওয়ার চেষ্টা করেছি। কারণ বাচ্চাদের মনোজগৎটা কাছ থেকে দেখেছি, আমার বাচ্চাকে দেখে আমি দেখেছি যে তাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করেছে, আপসেটনেস কাজ করেছে, কারণ ঘুরতে যেতে পারছে না তারা, কোনো কিছু বন্দি জীবন, বন্ধুদের সাথে মিক্সিং করতে পারছে না, টিচারদের কাছ থেকে পাচ্ছে না, অনলাইন। এবং বিচিত্র, আমি আমার বাচ্চার সাথে খোলামেলা মিশতাম দেখে ও আমার সাথে অনেক অভিজ্ঞতা শেয়ার করতো, যে অনলাইনে পড়তে বসে, এটা তো ঠিক, আমাকে জব করতে হয়েছে, অনেক সময় অনলাইন, অনেক সময় অফলাইন। তো আমার বাচ্চাকে আমি অনেক খোলামেলা গল্প করতাম, তার অভিজ্ঞতা শেয়ার করতাম, তখন সে অনেক কিছু আমাকে বলতো যে বাচ্চারা অনলাইনে বসে ক্লাস করছে, আসলে কতটুকু মনোযোগ দিয়ে করছে, কিংবা ওইটা কতটুকু যেটা ফিজিক্যাল ক্লাস হয় সেটার ইম্প্যাক্ট, আর অনলাইন ক্লাসের একটা ইম্প্যাক্ট। তারপর ওই যেটা বললাম, মনোজগতে বাচ্চাদের বন্ধু কাছে পাচ্ছে না, টিচার, বাচ্চাদের টাইমটাই, আমাদের শৈশবকালটাই তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কাটাবো, খেলবো, ব্যথা পাবো, কাঁদবো, আনন্দ করব, বন্ধুরা পিকনিক করব, ক্লাস করব, মারামারি করব, সবকিছু পার্ট অ্যান্ড পার্সেল শৈশবকালটার, কৈশোর, শৈশব, ছাত্র জীবনের। তো ওইটা থেকে তো বাচ্চারা খুব বঞ্চিত ছিল। একটা পর্যায়ে আমিও খেয়াল করলাম, যেটা নিয়ে অনেকে অনেক ধরনের আলাপ করেছে, অস্ট্রেলিয়াতে অনেক কিছু শুনেছি, প্রত্যেকটা দেশে এই সমস্যা হচ্ছিল, এটা তো শুধু বাংলাদেশ না, ছাত্রছাত্রীদের উপর ইম্প্যাক্ট পড়ছিল। তো আমি আমার বাচ্চাকে দিয়েও সেটা ফিল করেছি, সে খুব চুপ হয়ে যেত, কখনো আইসোলেটেড থাকতে পছন্দ করতো। ওই সময় আমি আমার নিয়ার অ্যান্ড ডিয়ার, কাছের অনেক মানুষ, আমাদের অনেকের বাচ্চাদের গল্প শুনেছি, অনেকে ডিরেল হয়ে গেছে, অনেকে ট্র্যাপের শিকার হয়েছে সে না বুঝে। কারণ হঠাৎ করে একটা অনলাইন সিস্টেম, আমি নিজেও তখন নতুন ছিলাম, প্রথম যখন বলা হলো যে জুম মিটিং, তো বিষয়টা তো আমাদের কারো কাছেই পরিচিত ছিল না, শিখতে হলো। তো জুম কিভাবে খুলতে হয়, বাচ্চাকে ক্লাসের খুলে দিলাম, বা আমি নিজেও অফিসের মিটিং যখন আমি বাসা থেকে করছি,
অল্টার করে আমরা সবাই তো কাজ করেছি, কখনো হোম কখনো অফিসে গিয়েছি। তো করোনাকালে এই যে একটা ডিজাস্টার অবস্থা, প্যান্ডেমিক টাইমটা ছিল, সবাই কিন্তু শুধু বাচ্চারা না, প্রত্যেকেই কিন্তু আমরা একটা ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে, কারণ আমি একটা কর্মজীবী মা বা কর্মজীবী মহিলা, আমার কর্মের ধরনটাও পাল্টে গেছে। এটার সাথে তো আমি পরিচিত ছিলাম না, আমি আপনি কেউই না, আপনি সাংবাদিক, আপনার ধরনটাও কিন্তু পাল্টে গেছে, আপনিও অ্যাডাপ্টেড হতে হয়েছে। সো ওখানে কিন্তু প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় এক ধরনের সাইকোলজিক্যাল চেঞ্জ গিয়েছে। মা হিসেবে বাচ্চাকে যে আপনি সময়টা দিলেন এবং বন্ধুর মতো মিশলেন, সেইটা আসলে বাচ্চার মনোজগতে কি ধরনের পরিবর্তন আনে বলে আপনার বিশ্বাস? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। বাবা মাকে, নো ডাউট আজকের দিনে বাবা মাকে হতে হবে সবচেয়ে ভালো বন্ধু, না হলে বাচ্চা এক কথায় আমি মনে করি হারাতে হবে। কারণ আমি অস্ট্রেলিয়ায় নিজে পড়াশোনা করেছি, আমার বাচ্চাটাও আমার সাথে ছিল, আমি দেখেছি ওদের এডুকেশন সিস্টেমগুলো দেখেছি, ফ্রেন্ডলি তো কোনো বিকল্প নেই। এবং বাচ্চাদের যে চাইল্ড এডুকেশন ছোটোবেলা থেকে যে অনেক বিষয়ে খোলামেলা অনেক আলাপ করে উন্নত বিশ্বে, আমাদের দেশেও এখন শুরু হয়েছে অনেক ধরনের বিষয়ে যে ট্যাবুগুলো ছিল সেগুলো ভাঙা শুরু হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও অনেক সুন্দর সুন্দর পরিবর্তন আসছে, এগুলো যুগের চাহিদা এবং প্রয়োজন। আমার মা কিন্তু আমার সাথে আমার যে একটা কৈশোরের পরিবর্তন, শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যখন সময়গুলো গিয়েছে, আমার মা হয়তো আমার মার সাথে কিন্তু অতটা খোলামেলা কথা বলতে পারি, কিন্তু তখন একটা যৌথ পরিবার ছিল, মানে মা হয়তো সময় দেয়নি, হয়তো ফুপি ছিল, খালা ছিল, চাচি ছিল, মামি ছিল, সেই পরিবেশটা তো এখন ব্যাহত। ওটা আবার আরেক ধরনের, যে যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার কুফলতা সুফলতা, সেগুলো আরেক আলাপ আলোচনা। আর এখন যেখানে যে প্রসঙ্গে বলছি যে সাইকোলজিক্যাল জগতে, যে আমার বেস্ট ফ্রেন্ড যদি আমার বাবা মা হতে পারে, এটার কোনো বিকল্প নাই। এবং বাচ্চার ভুল করার প্রবণতা কমে যায় সেক্ষেত্রে। এতে বাচ্চার ভুল করার প্রবণতা, বাচ্চার মধ্যে একটা ইনসিকিউরিটি, লুকোছাপা। যেমন আমি একটা কথা বলি, একজন টিচার, ঢাকারই কোন একটা বিখ্যাত নামকরা স্কুলের একজন শিক্ষক, আইসিটি শিক্ষক, উনি ওই ওয়ার্কশপে গল্প করছিলেন যে শিক্ষকদেরও একটা বিরাট ভূমিকা আছে বাচ্চার অবজারভেশনে, যে তার পরিবর্তনগুলো। তো করোনাকালে একটা বাচ্চার সে পরিবর্তন লক্ষ্য করে সে নিজেই বাচ্চাকে ফলো করতে থাকে, তখন দেখে যে অতিরিক্ত অনলাইন নির্ভর হয়ে গেছে সে, এবং সে এক সাইটে যেতে যে হয়তো আরেক সাইটে চলে যাচ্ছে, অবচেতন মনে হোক, জেনে হোক না জেনে হোক। মিডিয়ায় অনেকেই বাচ্চাদেরকে কিন্তু ডিরেল করে ফেলছে, বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেক সময় বয়স্করাও বাচ্চাদেরকে ডিরেল করেছে। তো সে যখন এরকম একটা বিষয় অবজার্ভ করেছে, আমি ডিটেলার গল্পটা বলছি না, আমি নাটশেল বলছি, তখন সে বাচ্চাটাকে ভয় দেখালো যে আমি তোমার বাবাকে বলে দিব। তখন বাচ্চাটা তো ভয় পেল যে বাবাকে বলে ফেললে মানে এটা তো, এবং এগুলো কিন্তু খুব রিস্কি একটা টার্ম। এই ধরনের কথা একটা বাচ্চা সুইসাইডাল ভূমিকা নিয়ে ফেলতে পারে, একটা বাচ্চা মানসিকভাবে আতঙ্কিত হয়ে অনেক ধরনের বাজে ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। কিন্তু শিক্ষকটা খুব সুন্দর গল্পটা বললেন, উনি তখন বাচ্চার বাবাকে ফোনও দিয়েছেন, বাচ্চা তো প্রচন্ড আতঙ্কিত ছিল, তো অনেকক্ষণ তার বাবার সাথে গল্প করেছে শিক্ষক, এবং বলেছে যে আপনি করোনাকালে বাচ্চার সাথে বন্ধুর মতো, আমি যে কথাগুলো বললাম, মিশবেন, বাচ্চাদেরকে গাইড করবেন, এই সেই, কিন্তু তার বাবাকে আসল ঘটনাটি বলেনি। তো বাচ্চা তো খুব আতঙ্কিত ছিল। পরের দিন শিক্ষককে যখন বলেছে আপনি আমার আব্বাকে বলে দিয়েছেন, তখন শিক্ষক বলছে তোমার আব্বা কি তোমাকে কিছু বলেছে? বলে না, বলেনি। তখন বলছে না, আমি বলিনি, কারণ এটা আমি জানলাম, তুমি জানলা, তুমি এটা করবা না, আমাকে ওয়াদা দাও। শিক্ষক একটা বড় ভূমিকা পালন করেছে, তুমি আমাকে ওয়াদা দাও তাহলে। তখন বাচ্চাটা কিন্তু শিক্ষককে সম্মানও করলো, এবং সে একটা আস্থার জায়গা তৈরি করলো, এবং সে যে বাজে জায়গা থেকে উঠে আসার সুযোগ পেল। শিশুদের এবং নারীদের কিভাবে আসলে ক্ষতি সাধন করে বলে মনে করেন? আমি প্রচুর মেয়ে দেখেছি, অল্প শিক্ষিত, মোটামুটি ম্যাট্রিক ইন্টার পাস একটা মেয়েও কিন্তু করোনাকালে পরিবর্তন এনেছে, ঘরে বসে রান্না করে হোক, এটা কিন্তু অনেক একটা ভূমিকা রেখেছে। ইভেন আমি কর্মজীবী, আমি নিজেও কিন্তু করোনায় নিজের রান্না খেতে ভালো লাগছে না, অনলাইন থেকে কিনে খেলাম, একটা ডিফারেন্ট কিছু, এভাবেই তো সবাই আমরা সময় কাটিয়েছি, এবং এর মাধ্যমে কিন্তু প্রচুর মেয়েরা ইনকাম করেছে। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ এটা নেগেটিভ সাইডও, আমি বিভিন্ন অবজারভেশন, আসলে আমি তো সমাজ বিজ্ঞানের ছাত্রী, অ্যানথ্রোপোলজির ছাত্রী, আমি অনেক সময় আমার চাকরি শুধু না, সব বিষয়ে আমি অভিজ্ঞতা আর কি অ্যানালাইসিস করার চেষ্টা করি, যে সোসাইটির অনেক দিকের অনেক আসপেক্ট গবেষণা করি, আমি নিজে করি এটা, যে অবজারভেশনগুলা। তো তখন দেখেছি যে এই যে গ্রুপ তৈরি করা, এটা সেটার মাধ্যমে অ্যাসোসিয়েশন, অনেকের লাইফ কিন্তু ডিরেলড হয়ে গেছে, অনেক পরিবার ভাঙনের শিকার হয়েছে, কি বলবো, অনেকের মেন্টাল একটা ডিস্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে, এবং পারিবারিক বন্ধনগুলো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে
সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু দুর্বল হয়ে গেছে। কয়েকদিন আগে একটা সিলি ঘটনাই বলি, আমি নিজেই ফেসবুকে দেখছিলাম, বললো যে এত গরম পড়ছে টেম্পারেচার, গাড়ি কখনো ফুল ট্যাঙ্কি তেল ভরা যাবে না, গাড়ি আগুন লেগে যাবে। তো প্রথমে পড়ে না আমি একটু থতমত খেয়ে গেলাম, আমি বিশ্বাস করে ফেলার মতো অবস্থা যে হতেও পারে। পরে আমি যখন নিজেই চিন্তা করলাম এবং আমার হাজব্যান্ডের সাথে বিষয়টা শেয়ার করলাম, ও তো আমাকে হেসে উড়িয়ে দিল এবং বললো এগুলা, তখন আমিও চিন্তা করলাম আসলে তো আমার তো উচিত হয় না, সায়েন্স তা বলে না, তাইলে আমি অস্ট্রেলিয়া পড়েছি বা মরুভূমির দেশগুলোয় ফুল ট্যাঙ্কি, আপনি নিজেও ফিজিক্সের স্টুডেন্ট, আপনিও জানবেন তাপ সম্প্রসারণ কোনো মতে এটা সম্ভব না যে গাড়ি সোশ্যাল মিডিয়ার ইউজের এটা একটা বড়। দেখেন এখন এত জ্ঞান গর্ভ ওয়েতে এটা বিষয়টা লেখা হয়েছে ফেসবুকে। এখন আমার মতো একজন শিক্ষিত মানুষও কিন্তু বিশ্বাস করে ফেলতে হঠাৎ করে হয়তো অবচেতন মনে আমি কিন্তু আমার কি বলবো যুক্তি হারিয়ে ফেলছি, আমি ব্যাখ্যা হারিয়ে ফেলছি, আমি জানি এরকম হচ্ছে। এবং অনেকে হয়তো অনেক মানে যে ফুয়েল যেখান থেকে নেওয়া হচ্ছে ওখানকার পাম্পগুলো হয়তো পুরো ট্যাঙ্কি দিচ্ছেও না, কারণ ওদের শিক্ষা তো ওই লেভেলের না। কেন যেন আমি কখনো যেটা প্রয়োজনীয়, যেমন আপনি খুব ভালো বলেন, আমি সুন্দর করে বলবো যে রানা ভাই আপনি খুব ভালো বলেন, কিন্তু এর বেশি আরো বেশি উপমা দিয়ে আমি পার্সোনালি, এটা আমার ছোটবেলার নেচার, আমি পারি না। আপনি প্রচুর ঘোরাফেরা করেন, বিশেষ করে দেশের মধ্যেও অনেক ঘোরাফেরা করেন এবং গ্রাম বাংলার ছোট ছোট বিষয়গুলো আপনি তুলে ধরার চেষ্টা করেন। এটা কেন ভালো লাগা থেকে নাকি আসলে? অবশ্যই ভালো লাগা থেকে। আমি তো দেশকে কেনা ভালোবাসে সেটা একটা বিষয়, আর যেহেতু সরকারি চাকরি করে, এছাড়াও ছোটবেলা থেকে আমি প্রকৃতি, আমি ঘুরতে খুব পছন্দ করি, তো আমার কাছে ভালো লাগে। আমার মনে হচ্ছে ফেসবুকে দেই, অনেকে হয়তো সেই জায়গাটায় গেল না, সে তো দেখতে পারলো। যেমন আমাদের একজন সিনিয়র স্যার অনেক রিটায়ারমেন্টের পর উনি এখন হিমালয় রেঞ্জ ঘুরে বেড়াচ্ছেন, আমার খুব ভালো লাগে, আমি স্যারকে রেগুলার ফলো করি, কারণ আমার পক্ষে হয়তো আমার ফিজিকে সম্ভব হবে না হিমালয় রেঞ্জে যাওয়া, কিন্তু একজনের মাধ্যমে আমি যদি এটা দেখি সোশ্যাল মিডিয়া, এটা তো একটা ভালো দিক যে হিমালয়ের পাদদেশটা তো আমি দেখতে পেলাম লাইভ। আপনি আপনার কথার মধ্যে একটা বিষয় উঠে এসেছে যে এখন সামর্থ্য হয়েছে আমি করছি, এখানে নারীর ক্ষমতায়নের একটা ব্যাপার মনে হয় আছে। একটা তো বটেই, নারীর ক্ষমতায়ন তো বটেই। হ্যাঁ, এই যে মানে নারীর যে ইনকাম করার প্রবণতা এটা ধীরে ধীরে বাড়ছে এবং ক্ষমতায়নটাও তৈরি হচ্ছে, এই জায়গাতে আসলে আর কি ধরনের পরিবর্তন আমরা দেখতে চাই নারীকে ক্ষমতায়িত করতে? নারীর ক্ষমতায়নের জন্য অনেক কিছু হয়েছে, এটা আমি নিজেও স্বীকার করব। অবশ্যই বিভিন্ন সেক্টরে, ধরেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 96-এ উনি যখন ক্ষমতায় এসেছিলেন, ওই আওয়ামী লীগের ওই সময়কালেই কিন্তু প্রথম মহিলা সচিব, এবং সেনাবাহিনী, নৌবাহিনীতে, আমার এক ভাগ্নি নৌবাহিনীতে ঢুকেছিল, তো এগুলো আমি জানি কাছ থেকে যে মেয়েদের অংশগ্রহণ, সেটা বাড়তে বাড়তে আজকে দেখেন কতজন মহিলা সচিব, আমরাও আলহামদুলিল্লাহ আছি একটা জায়গায়। তো অনেক কিছু হয়েছে, এটা নো ডাউট, স্বীকার করতেই হবে। অনেক উন্নত দেশের চেয়েও আমাদের নারীর অনেক সক্ষমতা বেড়েছে। হ্যাঁ, তারপরেও নারী নির্যাতন নাই এটা বলবো না, অবশ্যই আছে। সামাজিক প্রেক্ষাপটে অনেক সময় অনেক নির্যাতিত নারী অনেক কিছু বলতে পারেন না, শেয়ার করতে পারেন না। আবার নারী সামর্থ্যবান, নারী সক্ষম, তাতেই যে তার সব কিছু উত্তরণ ঘটে গেছে সেটাও বলা যাবে না। অনেক অভিজ্ঞতা কাছের নিয়ার অ্যান্ড ডিয়ার মানুষদের আমরা জানি, আপনিও অবশ্যই পরিবার নিয়েই চলেন, সমাজ নিয়েই চলেন, আপনিও একটা অবজারভেশন রাখেন। সো আমরা কিন্তু এগুলো দেখি। তো এখন অনেক কিছু সুযোগ আছে আরও করা দরকার, তবে স্টিল ওকে ফাইন। বাংলাদেশে তো নারীদের অনেক উন্নয়ন হচ্ছে, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে মেয়েদের অংশগ্রহণ অনেক বেড়ে গেছে। এখন দেখেন রেজাল্টগুলায় তো ফার্স্ট সেকেন্ড মেয়েরাই হচ্ছে, নারীদের মানে অগ্রযাত্রা অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে বলছিলেন, দেখলাম যেমন পুরুষদের নিয়েও ভাবতে হবে। সো এই জিনিসগুলো তো ভালো লাগে। আমরা কথা বলতে বলতে কখন যেন সময় প্রায় শেষ করে ফেলেছে। একটু একেবারে আপনি এখন যে জায়গায় নিয়ে কাজ করছেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সেইখানে আসলে কি ধরনের কাজ সামনের দিকে করতে যাচ্ছেন সেটা জানতে চাই। হ্যাঁ, রিসেন্টলি বদলি হয়ে আমি আইসিটি থেকে এখন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কাজ করছি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তবে কাজের ধরনটা আবার শিফট করে গেলাম। আমরা যারা প্রশাসন ক্যাডারে কাজ করি, আমাদেরকে চাকরির 0 ডে থেকে কিন্তু গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে এভরি আফটার 2-3 ইয়ার্স আমাদের বদলি হতে হয় বিভিন্ন। তো এটা আমার কাছে আরেকটা ভালো লাগার জায়গা যে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমি সব না পারলে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করেছি, আমি স্বাস্থ্যে কাজ করেছি, আমি ইআরডিতে কাজ করেছি, আইসিটিতে করলাম, এখন দুর্যোগে। তো
তো এখন আমার বিষয় দুর্যোগ, সো দুর্যোগ নিয়ে আমি ভাবি গবেষণা। হ্যাঁ, যেহেতু আমি পরিচালক গবেষণা প্রশিক্ষণ ওই সাইডটা দেখি, তো সেটাও একটা বিষয়। আমি যেহেতু পার্সোনাল আমার ব্যাকগ্রাউন্ড সোশ্যাল সায়েন্স বলেছি, আমি অ্যানথ্রোপোলজি, আমি অস্ট্রেলিয়ায় লেখাপড়া করেছি রিসার্চের উপর, সো আমার এখানে একটা ন্যাক আছে বাংলাদেশের সোশ্যাল প্রোটেকশন ইস্যুর উপর আমার একটু ন্যাক আছে, যেহেতু আমি পড়াশোনাও করি এগুলোর উপর, সো গবেষণার বিষয়টা আমার ভালো লাগে। আর একটা হচ্ছে যেটা বলছিলাম যে এখন দুর্যোগ মন্ত্রণালয় তো গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। আমাদের সোশ্যাল প্রোটেকশনের যে বাজেট, মূল বাজেটের সেটা 16% উপরে বর্তমান সরকারের লাস্ট এই অর্থ বছরে। তো সেখানে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে 5%-এর উপরে বাজেট কিন্তু আমার বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা তার মন্ত্রণালয় পায়। আমাদেরও সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম 12-13টার মতো। তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির মতোই কিন্তু সোশ্যাল প্রোটেকশনের একটা বিরাট অংশ কাজ করে দুর্যোগ। আপনারা সবাই জানেন টিআর, কাবিখা, ইজিপি, হেরিংপো রাস্তা, গ্রাম অঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে দরিদ্র মানুষদের জন্য যে কর্মসংস্থান, খাদ্য সংস্থান, খাদ্যের মাধ্যমে কার্যক্রম, বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি। পাশাপাশি আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে, যেমন ভূমিকম্প সংক্রান্ত একটা প্রজেক্ট আছে। এখন যেহেতু ভূমিকম্প খুব অ্যাওয়ারনেসের বিষয় শুধু না, আমরা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অনেক সংস্থার সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করি। তো আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হলেও আমরা রিলিভেন্ট, যেহেতু এখানে স্টেক হোল্ডার অনেক, যে কোনো দুর্যোগে শুধু তো আমরা একাই কাজ করি না। এবং সবচেয়ে বড় বিষয়টা আমার যেটা ভালো লাগে এখানে কাজ করতে এসে, যেটা দেখলাম যে আমরা বাংলাদেশ এক সময় তো বলতো তলাবিহীন ঝুড়ি, আমাদের সমালোচনা ছিল। আমরা যখন ছোট আমরা দেখেছি আমরা ত্রাণ নির্ভর জাতি, সেখান থেকে আজকে যে আমাদের উত্তরণ, নিজেকে আমার কি একটা স্বাবলম্বীর জায়গায় দাঁড় করার চেষ্টা। বিদেশে যখন একটা ট্রেনিং কিংবা একটা ওয়ার্কশপ কিংবা একটা কনফারেন্সে যাই, একজন বিদেশি শিক্ষক, একজন বিদেশি ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বাংলাদেশের প্রশংসা করে যে এত দ্রুত ইমার্জিং হচ্ছে তার ইকোনমি, তখন আমারও গর্ব লাগে যে এটার পার্ট একটু হলেও তো আমিও আছি, এটা সরকারের যন্ত্রে কাজ করি। এবং আমাদের যে সক্ষমতা দেখেন, আমরা টার্কিতে ভূমিকম্প হলো আমরা ত্রাণ দিয়েছি, আমরা লিবিয়ায় বন্যায় ত্রাণ দিয়েছি। তো আমরা এই যে আজকে আমরা ত্রাণ রিসিভ করার জাতি থেকে আমরা ত্রাণ দেওয়ার জাতিতে রূপান্তর হয়েছি, এটা তো একটা গর্ব, সম্মান, কি বলবো। তো এই মন্ত্রণালয়ে বা অধিদপ্তরে কাজ করতে এসে এই জায়গাটা আমার খুব আরো ভালো লাগছে এবং একটা গর্ব, আমি বাংলাদেশী বলে একটা গর্ব অনুভব করেন যে আমি আর ভিক্ষুকের জাতিতে নাই, আমি আর দরিদ্র জাতি নাই, আমি ইনশাল্লাহ 2041-এর উন্নত জাতি হব। নিশ্চয়ই আমরা সেই স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু করেছি, আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই। অনেক কথা বলা যেত আপা, কিন্তু সময়ের তো একটা স্বল্পতা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, নেক্সাস টিভিকেও ধন্যবাদ যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের অভিজ্ঞতা আপনারা করেছেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপা। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন এবং সুন্দর সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন অতিথিকে সাথে নিয়ে আমার সোশ্যাল মিডিয়া এই আয়োজনে। ভালো থাকুন।